প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। সব ঠিক হ্যায় বলছেন, কিন্তু কিছুই যে ঠিক নেই সেটা যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। এর আগে একাধিক প্রতিবেদনে আমি বলেছি যে 7ই মার্চ তারিখে ভোর রাতে ওয়াকারুজ্জামানের বিমান সেন্ট্রাল আফ্রিকার কঙ্গো থেকে ঢাকায় এসে পৌঁছেছে, তবে শাহজালাল বিমানবন্দরে নয়। শাহজালাল বিমানবন্দর হচ্ছে যাত্রীবাহী, ওটা হচ্ছে একটা সবসময় ব্যস্ত বিমানবন্দর, যাত্রীবাহী বিমান ওঠানামা করে। সেইখানটায় সেই কমার্শিয়াল বিমানবন্দর ছেড়ে দিয়ে ওয়াকারুজ্জামান এসে পৌঁছেছিলেন তেজগাঁও, ঢাকারই তেজগাঁও বিমানবন্দরে, যেটা সম্পূর্ণভাবে সেনার অধীনে, সেনাবাহিনীর বিমানবন্দর। এটা আমার এই তথ্যটা খুব অস্বীকারের চেষ্টা হয়েছিল প্রথম দিকে বাংলাদেশের ভেতরের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ইউটিউবারদের পক্ষ থেকে, কিন্তু ইউটিউবারদের পক্ষ থেকে সেটার বিরুদ্ধাচরণ হলেও এখন দেখা যাচ্ছে সেই বাংলাদেশেরই বহু ইউটিউবার তারা কিন্তু মেনে নিয়েছে, মিডিয়া মেনে নিয়েছে, শাহজালাল বিমানবন্দরে সেদিন ওয়াকারুজ্জামান নামেননি। তিনি সেখানে নামেননি, তিনি নেমেছিলেন ওই যেটার কথা বললাম তেজগাঁওয়ের, যেটা মিলিটারি এয়ারপোর্ট, আর্মি এয়ারপোর্ট, সেখানে। এইটা বলেছিলাম, তার মানে এটা সবাই মেনে নিতে পেরেছে যে সেই কথাটা। আমি বলেছিলাম যে ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সম্ভাব্য বিদ্রোহ সামাল দিতে, এবং এই সামালটা দেওয়ার সময়টা হচ্ছে যখন ওয়াকারুজ্জামান আফ্রিকায় গেছেন, বিদেশ সফরে গেছেন, সেই সময়ে একটা চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং হয়েছিল তাকে তার পদ থেকে সরানোর, হয় গ্রেপ্তার করা নইলে হত্যা করা, এই দুটোর যে কোনো একটা। এবং সেটা সামাল দিতে ভারতের নয়াদিল্লি থেকে বিদেশ দপ্তরের 4 উচ্চপদস্থ কর্মচারী ওই লাইন অফ ক্রেডিট, অর্থাৎ ব্যবসায়িক কারণ, ওখানে যেসব কাজ ভারতের হচ্ছে সেইগুলো দেখবার নাম করে সেখানে গিয়েছিলেন। আসলে ছিল ওয়াকারুজ্জামানের ক্ষতি যাতে না হয় এবং যাতে পাকিস্তানপন্থী সেনারা দখল না করতে পারে বাংলাদেশের যে সেনাবাহিনীকে, সেখানে সামরিক অভ্যুত্থান যাতে না ঘটাতে পারে, তার জন্য চলে গিয়েছিলেন ভারতের 4 উচ্চপদস্থ অফিসার। এটাও এখন তার বিরুদ্ধেও ঢাকার বা বাংলাদেশের কোনো মহল থেকেই কোনো প্রতিবাদ আসছে না, কারণ তারা সত্যি গিয়েছিলেন। আমি বলেছিলাম পূর্বসূচি অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামানের আফ্রিকা থেকে ফেরার কথা ছিল ওই শুক্রবার 7 মার্চ সন্ধ্যের পর, কিন্তু তিনি তার সফরসূচির পরিবর্তন ঘটিয়ে চলে এসছেন সেদিনই সকালে, মানে ভোরবেলা, তখনও রাত ছিল, তখন তিনি চলে এসছেন। কেন এসছিলেন তার কারণ হিসেবে আমি বলেছিলাম যে ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে যে সেনা অভ্যুত্থান করে তাকে হটাবার অথবা তাকে হত্যার যে চক্রান্ত করছে, সেই চক্রান্তকে বানচাল করতে আমাদের ভারতের ডোভাল সাহেবের, অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারই প্ল্যান মাফিক যাতে কাজ হয়, তিনি যাতে ওই দিন ওই সেনা অভ্যুত্থানের কবলে না পড়েন, তার জন্যে তিনি তার ফিরে আসার সময়টাকে অ্যাডভান্স করে নিয়েছিলেন প্রায় 7 থেকে 8 ঘন্টা, তারও বেশি তিনি সেইটাকে অ্যাডভান্স করে ফিরে এসেছিলেন। তো এইটাই আমরা বলেছিলাম এর আগের ভিডিওতে, একাধিকবার বিভিন্ন ভিডিওতে, সেটাও যে সঠিক সেটাও এখন বোঝা যাচ্ছে। আমরা বলেছিলাম যে প্রচণ্ড ক্রুদ্ধ সেনাপ্রধান কড়া ব্যবস্থা নেবেন হিজবুতুল তাহরিনের বিরুদ্ধে, সেটাই নিয়েছেন। সেদিনের যে তৌহিদি জনতা
যে বিশাল সমাবেশ করে সমাবেশের শেষে তারা বঙ্গভবন অ্যাটাক করবে, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করবে, অথবা তাকে বাধ্য না করেও তাকে পদত্যাগে তাকে সরাসরি ওখান থেকে তাকে বাদ দিয়ে দেবে, হটিয়ে দেবে, কিংবা তার বিরুদ্ধে অন্য কোনো রকম শারীরিক ব্যবস্থাও নেওয়া যেতে পারে, সব কিছু করতে পারে তারা। তো সেই প্ল্যান ছিল এবং তারপর সেখান থেকে যাওয়ার কথা ছিল তাদের আমাদের ওই শাহজালাল বিমানবন্দরে। এবং বিমানবন্দরে যখনই ওয়াকারুজ্জামান আসবেন তখনই তার প্রাণঘাতী অথবা হয় তাকে গ্রেপ্তার করা হবে, আর গ্রেপ্তার করা না হলেও যদি পথের মধ্যে তাকে হত্যাও করা হবে, গ্রেপ্তার করা হলেও হত্যা করা হবে, এমনই একটা প্ল্যান তৈরি হয়েছিল। সেই প্ল্যানটা যে তৌহিদি জনতার হাতে নিহত হতে পারেন যেটা, সে খবরে সিলমোহর দিয়ে স্বয়ং ওয়াকারুজ্জামান তার সফরের সূচিতে পরিবর্তন ঘটিয়েছিলেন। এবং তারপর তিনি এসে পাকিস্তান প্রেমীদের হাত থেকে বাঁচাতে পাক প্রেমী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন, একথাও আমি বলেছিলাম। আমি বলেছিলাম ফৈজুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান, বাংলাদেশে 5 জন সেনা লেফটেন্যান্ট জেনারেল আছেন, তাদের মধ্যে একজন ফৈজুর রহমান। আমি বলেছিলাম যে তিনি হচ্ছেন পাকিস্তানের সবথেকে বড় গুড বুকে আছেন, তাদের ব্লু আইড বয় হচ্ছেন এখন তিনি। সুতরাং আমি এর আগে বলেছিলাম তাকে নজরবন্দি, তাকে গ্রেপ্তার বা বন্দি করা হয়েছে, সেই খবরে একটু ভুল ছিল। আসলে পুরোপুরি বন্দি নয়, তাকে নজরবন্দি করা হয়েছে এবং তার অবস্থা এখন গৃহবন্দী থাকার মতো, এই খবরটা আমরা বলেছিলাম। তিনি একা নন। আর ওদিন তো 7ই মার্চ ফেরার পথে তৌহিদি জনতা তাদের মিছিলকে কিভাবে ভালোবেসেছিলেন ওয়াকারুজ্জামান, কিভাবে তাদেরকে পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং বেশ কিছু গ্রেপ্তার করেছেন, সেটা তো পরিষ্কার সামনে আসা খবর। ওটা নিয়ে কোনো আমার স্পেকুলেশনের কোনো ব্যাপার নেই, কারণ ওটা হবে সেটা জানা কথা এবং সেটাই হয়েছিল। কিন্তু ওয়াকারুজ্জামান শুধুমাত্র একা ফৈজুর রহমান নন, তিনি তার সঙ্গে বাংলাদেশের 5 জন লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে 2 জন, একজন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং তিনি তো বন্দি, ফৈজুর রহমান, এরা 2 জন তো বন্দি হয়েছেন, নজরবন্দি। এবং এর সাথে সাথে হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল একজন আছেন, তার নাম হচ্ছে হাসিনুর রহমান। এই হাসিনুর রহমান তিনিও নজরবন্দি। আর নজরবন্দি হয়েছেন জেনারেল এ কে বি মানে আব্দুল করিম ভুইয়া, যিনি এই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে প্ল্যান, তার একটা বড় অংশ। এবং তিনি এখন পাকিস্তানের সাথে আমাদের মানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করবার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের তিনি একজন বড় নেতা। সাভার, এছাড়া সাভার ও মিরপুর ক্যান্টনমেন্টের দখল এখন ওয়াকারুজ্জামানের হাতে এসে গেছে। এটা আগে তো মিরপুর ছিল, সাভারটাও তার হাতে এসে গেছে। গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে পাকিস্তানের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছিল যে মিসাইল নির্মাণের একটা চুক্তি, এবং সেই চুক্তি অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছিল। সেখানে পাকিস্তান থেকে মানে যারা এই কাজের সঙ্গে যুক্ত টেকনোক্র্যাট, তারাও এসে গিয়েছিলেন এখানে। এখন শোনা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যারা পাকিস্তান থেকে এসেছিলেন, আইএসআইরও অনেকেই এসেছিলেন, তাদের একটা বড় অংশ ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছেন। পাকিস্তানিরা কয়েকদিন আগে থেকেই পালানোর চেষ্টায় ছিলেন, কিন্তু তারা এখন সবাই প্রায় দেশ ছেড়েছেন। এবং যারা রোহিঙ্গাদের ট্রেনিং দিচ্ছিলেন, রোহিঙ্গা যুবকদের, তারাও পর্যন্ত, তাদেরও বেশিরভাগ কিন্তু এখন দেশ ছেড়েছে। 8 মার্চ রাত্রে জামাতের ছাত্র শিবিরের এক নেতার তার দপ্তর থেকে বিপুল পরিমাণ লুট হয়ে যাওয়া অস্ত্রশস্ত্র, যেসব অস্ত্র 5 আগস্টের আগে, 5 আগস্টের পরে লুট হয়েছিল, সেই সবগুলো তিনি অস্ত্র, একটা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছেন। এই অস্ত্র যার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনি বলেছিলেন তিনি নাকি পুরো জেলার সিকিউরিটি এজেন্সিকে হারিয়ে দেওয়ার মতো অস্ত্র ভাণ্ডার তার কাছে আছে। ফলে এখন
সেই 5ই আগস্টের পরে সরকারি থানার যে সমস্ত অস্ত্র লুট হয়েছে সেসব তো বেরিয়ে আসছেই। তার সাথে সাথে যেটা বিদেশি অস্ত্র, এই যখন বাংলাদেশের এই গণ আন্দোলন নামক যে ষড়যন্ত্র হয়েছিল সেই সময় যে বিদেশি অস্ত্র এসেছিল সেগুলো পর্যন্ত এখন অনেক জায়গায় উদ্ধারের জন্য একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন। স্বভাবতই এসবের ফলে কাঁপছেন কারা? কাঁপছেন জামাত শিবির, ওই হিজবুতিদের শিবির। এছাড়া কাঁপুনি কোথায় নেই। জামাত শিবিরের সঙ্গে কাঁপছেন ইউনূস এবং তার উপদেষ্টাদের দম। এরা একটি খবর এখনো বাকি আছে, সেটা হলো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি গত কিছুদিন ধরে দেখলাম খুব উড়বার চেষ্টা করছেন, নানা রকম কথা বলছেন। রাত 2:30-3টের সময় তিনি মিটিং করছেন তার বাসভবনে এবং সেখানে বলছেন যে সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই। অথচ এখানে ধর্ষণ, খুন, হত্যা, ডাকাতি মানে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে। তা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন বলছিলেন কোনো কিছু হচ্ছে না, সবই ঠিক আছে, তেমনি আমাদের যেমন আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন কই কিছু, এই খুন যখন তো কিছু বাড়ে নাই, ডাকাতি তো বাড়ে নাই। যখন বলা হলো আগেকার তুলনায় অন্তত কমপক্ষে 50% বেড়েছে, আর বেশি তো আরও বেশি, এটা হচ্ছে সরকারের হিসাবে, পুলিশের হিসাব এটা, তখন তিনি বলছেন এটা এমন কিছুই নয়, এটা এমন কিছুই নয়। এই যে তো সেইটা সেসবগুলো সব এখন এসে গেছে। ওয়াকারুজ্জামান সেখানে এখন এগুলোর দিকে প্রচণ্ড নজর দিয়েছেন। একটা খবর এখনো বাকি আছে, সেটা হচ্ছে 26শে মার্চ চীন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ইউনূস সাহেব, মোহাম্মদ ইউনূস, এবং চীন সফরে তিনি যাবেন। যার পক্ষে বড় কারণ হচ্ছে ওই আমাদের তিস্তা ব্যারেজ, ওই চুক্তি করবেন, ভারতকে ফ্যাসাতে ফেলবেন, চিকেন নেক যাতে চীন নিয়ে নিতে পারে তার ব্যবস্থা করবেন। মুখে বলছেন আরও অন্যান্য কথা, বাংলাদেশের স্বাস্থ্য উদ্ধার মানে অর্থনৈতিক স্বাস্থ্য উদ্ধারের কথা সেসব বলছেন, কিন্তু চীন তার জন্য বিমান পাঠাচ্ছে যেন কোনো রকমভাবে তিনি না যেতে পারেন এমন নয়, তাকে কোনো রকমে ওখানে নিয়ে গিয়ে তারপরে জোর করে হলেও সই করিয়ে নেওয়া হবে। দেখ, তিস্তা ব্যারেজ চুক্তি এটা করা হলো, চীনের সঙ্গে এই প্রকল্প দেওয়া হলো, ভারত সেটা মানবে না, আমি আগেও বলেছি এবং সেই জন্য এখনও বলছি যে 26শে মার্চের আগে বাংলাদেশে একটা বড় ওলটপালট হবে এবং তিনি আমাদের ইউনূস সাহেব তিনি চীনে যেতে পারবেন না, অথবা এমন হতে পারে চীনে তিনি একাধ দিন আগেও যদি চলে গেলেন, চলে যদি যান, তা চলে গেলেও তিনি আর ওখান থেকে ফিরবার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। কারণ বাংলাদেশের যে খেল চলবে সেটা কিন্তু খুব ওই মার্চের মধ্যেই হবে। এখনও বলছি মার্চের মধ্যে হবে, বড় জোর 1-2 দিন এদিক ওদিক, তার বেশি নয়। কারণ জিও পলিটিক্সের যে চলন যেভাবে চলছে এখন, তাতে কিন্তু আমাদেরকে এইভাবে ভাবতে বাধ্য করছে যে মার্চ মাসের মধ্যেই বাংলাদেশে আর একটা বড় সড়ো ওলটপালট হবে এবং এখনও আমরা এবং সেখানে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাও সেটাও এই মার্চ। এই পর্যন্ত আমাদের এখন রাখছি, আবার কথা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ।